পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দাদি মায়ের গালে একটা চড় মারল। পাশে বসে থাকা বাবা কিছু বলল না। রাফা দৌড়িয়ে গিয়ে গেল মায়ের কাছে। শান্তা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রাফার বাবা রাজীব শেখ কিছু বললেন না, বরং তিনি উঠে চলে গেলেন সেখান থেকে। রাজীব শেখ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মুহূর্তের জন্য পুরো ঘর স্তব্ধ হয়ে রইল। শুধু রাফার ভারী নিঃশ্বাসের শব্দ আর শান্তা বেগমের নীরব কান্নার চাপা আওয়াজ শোনা যাচ্ছিল। রাফা ওর মাকে এক হাতে জড়িয়ে ধরল, দাদির দিকে তাকিয়ে রোখ আর অভিমানে ওর গলা বুঝিয়ে আসছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না দাদি কেন এমন করলো। রাফা সবেমাত্র ভার্সিটি থেকে বাসায় ফিরেছিল, এসেই মাকে এভাবে চড় খেতে দেখলো। দাদি মাঝে মাঝেই তার মায়ের গালে হাত তোলেন। তার দাদি তার মাকে সেই শুরু থেকে খুব একটা পছন্দ করতো না। একটু পরে দাদি রাবিয়া খাতুন গজগজ করতে করতে বললেন, সংসারে কোনো কাজ ঠিক মতো পারো না, রান্নাটাও তো যদি কি ঠিকভাবে করতো, এত বছর পর ধরে কি বা শিখলে, খালি বাপের বা যাওয়ার আবদার। আর রাজীবের এত জ্বালায় ছেলের জন্য আমার জানটা ফালফালা হয়ে যায়। বোঝা গেল শান্তা বেগম হয়তো ভুলে লবণ বেশি দিয়ে ফেলেছেন তরকারিতে, আর স্বামীর কাছে বাপের বাড়ি যাওয়ার আবদার করেছিলেন। তাতেই দাদি খেপে গিয়ে বড় চড় মেরেছেন। আর রাজীব শেখ ওনার মায়ের এই আচরণ কোনো প্রতিবাদ না করে বরং সায় দিয়ে চলে গেছেন। রাজীবের এই নিষ্পাপিতা শান্তা বেগমকে চরের চেয়েও বেশি কষ্ট দিল। উনি মাথা নিচু করেই দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বলেন না। কিন্তু রাফা সহ্য করতে পারল না। সে মায়ের কাছ থেকে সরে এসে দাদির সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এই সামান্য কারণে আম্মাকে চড় মারল কেন দাদি? কথায় কথায় মারা কোনো অস্বভাব? রাবেয়া খাতুন রাগে গজগজ করতে করতে বলেন, বেয়াদব মেয়ে, বড়দের মুখের ওপর কথা বলিস? তোর মা তাকে এই শিক্ষা দিয়েছে, রান্নায় নুন বেশি হয়েছে, তোর বাপের মুখে তোলার উপায় নাই। একটু শাসন করছি তো কি হয়েছে? শাশুড়ি হয়েছি, দুইটা চড় মারার অধিকার আমার নাই? না দাদি, তোমার কোনো অধিকার নাই একজনের গায়ে হাত তোলার। রান্নায় লবণ বেশি হওয়া কি কোনো অপরাধ? আর আম্মা কি এই বাসায় কাজের লোক যে একটু ভুল হলেই তুমি হাত তুলবে? বাবাও তো অদ্ভুত, নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে অপমান হতে দেখেও চুপচাপ উঠে চলে গেল। তোমরা সত্যি এমন কেন? কোনোদিন আম্মাকে শান্তি দিয়েছ তোমরা? খবরদার রাফা, নিজের বাপের নামে ওভাবে বলবি না। রাবিয়া খাতুন চিৎকার করে উঠলেন, তোর মা তোকে পর করে দিচ্ছে আমাদের থেকে, দিনরাত খালি বাপের বাড়ি যাওয়ার বায়নায়। এই সংসার কি সারাই খা নাকি? আম্মা কত এক বছর নানু বাড়ি যায় না, নিজের মা বাবার কাছে যেতে চাওয়া কি খুব অন্যায়? তুমি সারাদিন আম্মাকে কোথায় কোথায় ছোট করো, খোঁটা দাও। এতদিন আমি সব সহ্য করছি, কিন্তু আজ যা করলে সেটা অন্যায়। তুমি আমাকে ভালোবাসো জানি, কিন্তু আম্মাকে কষ্ট দিয়ে সেই ভালোবাসা আমি চাই না। শান্তা বেগম এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে ছিলেন। মেয়ের মুখে নিজের জন্য এমন প্রতিবাদ শুনে তার বুক পেটে কান্না এলো। তিনি বুঝতে পারছিলেন পরিস্থিতি আর কিছুক্ষণ এভাবে চললে ঝগড়া আরো নোংরা দিকে মোড় নেবে। রাবিয়া খাতুন রাফাকে ভালোবাসেন, পরে আবার সবকিছু শান্তা বেগমের উপরই বেশি করে চেপে যাকে। তিনি দ্রুত এগিয়ে এসে রাফার হাত ধরলেন, ধরা গলায় বললেন, রাফা, আর একটা কথা না, চল আমার সাথে। না আম্মা, আজ আমি বলে ছাড়বো। আর কতদিন এমন? রাফা প্রতিবাদ করতে চাইল, কিন্তু শান্তা বেগম কোনো কথা শুনলেন না।
তিনি শক্ত করে মেয়েদের হাত ধরে এরকম টেনে টেনে তাকে নিজের ঘরের দিকে নিয়ে গেলেন। পেছনে রাবেয়া খাতুন তখন বারান্দায় দাঁড়িয়ে উচ্চস্বরে বিড়বিড় করছিলেন, দেখা কাণ্ড, দুধ কলা দিয়ে কালসাপ পড়ছি, নাতনি এখন আমারে জ্ঞান দেয়। রুমে ঢুকে শান্তা বেগম দরজা আটকে দিলেন। রাফার দিকে তাকিয়ে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাফা বলল, তুমি সব মুখ বুজে সহ্য করো কেন আম্মা? কিছু বলতে পারো না? কালকাই নানু বাড়ি যাব, এখানে আর থাকবো না। আমার সহ্য হচ্ছে না আর কিছু। বাবাকে দেখলেও এখন রাগ লাগে। শান্তা বেগম মেয়ের কাছে এগিয়ে এলেন। তোর বাবা হয় মা, ওভাবে বলিস না, এজন্যই তোমার উপর তারা সুযোগ পায়। বাদ দে। কেন বাদ দেব? বাদ দিলে তোমার গালে লাগা চটে কি উঠে যাবে? ঠান্ডা হমা হতে দিতেছ কই? শান্তা বেগম মেয়ের দিকে তাকিয়ে রইলেন। রাফার মাথা গরম কি একটা অবস্থা। বাসার তার মা চুপ থাকে বলেই তো দাদি সুযোগ পায়। আর কতদিন এমন হবে? রাফা রেগে মেগে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলেন। বিকেলের দিকে রাজীব শেখ বাড়িতে এলেন। নিয়ে এলেন অনেক বাজার। ঈদের বাজার আর কি, বাড়ির সবার জন্যই আছে। চাচিরাও বিকেলের দিকে বাসায় এলেন। রাফার চাচা চাচি চাচাতো বোনরা বাইরে গিয়েছিল সকালে, এখনই ফিরছেন। রাজীব শেখ সবার জন্যই নানা জিনিস কিনে আনলেও নিজের স্ত্রীর জন্য কিছুই আনেননি। শান্ত বেগম দরজার কাছে থেকে দাঁড়িয়ে দেখলেন শুধু। রাফাও তার জন্য আনা জামাটা নিল না, সেখানেই রেখে দিল। শেখ সোফায় বসে তৃপ্তির হাসি হাসছেন। ব্যাগ থেকে একটা একটা করে দামি থ্রি পিস আর পাঞ্জাবি বের করছেন। সবার জন্য। ওনার কাছে শুধু নেই সেই মানুষটার জন্য যে 24 ঘন্টা এই সংসারের ঘানি টানে। রাফার চাচি নাসরিন বেগম ব্যাগগুলো নেড়েচেড়ে দেখলেন, দেখে বললেন, ওমা ভাইজান তো দেখি সবার জন্যই রাজকীয় সব জিনিস আনছেন। আমার এই জামাটা তো দারুণ হয়েছে। রাফা রাগে রিরি করছিল। এক পলক দরজার কাছে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকালো। রাজীব শেখ তখন মেয়ের দিকে একটা জামা নিয়ে দিয়ে বললেন, এই জামা এটা তোর জন্য। রাফা প্যাকেটটা হাতে নিল না, নিঃশব্দ গলায় বলল, সবার জন্য এনেছো? আম্মারটা কই বাবা? রাজীব শেখের হাসিটা একটু ফিকে হয়ে গেল। তিনি যেন আকাশ থেকে পড়লেন। তারপর দায়সার ভাবে বললেন, তোর মা তো অনেক আছে, গত কোরবানির ঈদেও তো একটা নিল। এবার বাজেট একটু টাইট ছিল। রাফার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মায়ের কথা উঠতেই বাজেটের টান পড়ে। সে সোফায় রাখা নিজের প্যাকেটটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, যেখানে আমার মায়ের সম্মান নেই সেখানে আমার এই উপহারের দরকার নেই। যাকে তুমি নিজের অর্ধাঙ্গিনীও মনে করো না, তার মেয়ের জন্য এত মায়া না দেখালেও চলবে। রাবেয়া খাতুন গভীর স্বরে বললেন, রাফা মুখে লাগাম দাও, বাপের সাথে বেয়াদবি করিস না। রাফা সেদিকে কান দিল না। সে নিজের রুমের দরজার দিকে এগিয়ে গেল। শান্তা বেগমের হাত শক্ত করে ধরল। শান্তা বেগম ভর্তাক্ষ চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু রাফা তাকে কোনো কথা বলার সুযোগ দিল না। সে মাকে এক রকম টেনে হিঁচড়ে নিজের ঘরের দিকে নিয়ে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলল, আজ থেকে এই বাড়ির সব নিয়ম বদলাবে বাবা। তোমরা যেটাকে সংসার বলো সেটা আসলে একটা জেলখানা। আর আম্মা, সেই জেলখানার কয়েদি নয়। রুমে ঢুকে রাফা শব্দে দরজাটা ভেতর থেকে আটকে দিল। শান্তা বেগম ফিসফিস করে বললেন, পাগলামি করিস না রাফা, তোর দাদি চিল্লাচিল্লি করবে, এখনো রাতের রান্না বাকি। ওনারা আবার বাজারের মাছ খেতে পছন্দ করেন। গঞ্জে উঠল রাফা। একদম না, আজ এই ঘরে কোনো চুলা জ্বলবে না।
তুমি কোনো রান্না করবে না, সারা জীবন তো করেছো, আজ থেকে তুমি স্ত্রীকে দেখি তোমার হাতের রান্না ছাড়া এই সংসার কেমন চলে। আগামীকাল আমরা নানু বাড়ি যাবো, এভাবে বলে না মা। তোর বাপ চাচারা কি খাবে তাহলে রাতে কেন? দাদি চাচি কি জন্য আছে, কার বা ছিটতে আছে? মুখ খারাপ করো না আমার আম্মা, আমি বলছি মানে তুমি আজ রান্নাঘরে ঢুকবে না। হাত পা সবার আছে, রান্নাঘরে সব চাল ডাল আছে, যার খিদে পাবে সে রেঁধে খাবে। আজ রাতটা এই দরজা আর খুলবো না। কিছুক্ষণ চুপ রইল দুজনে, এরপর রাফায় তার মাকে বলল, আম্মা চলো আমরা কোথাও চলে যাই, এখানে আর ভাল লাগছে না আমার। আব্বার ব্যবহার এতটুকু ভাল লাগছে না আর। শান্তা বেগম কিছু বলল না, বসে রইলেন। শুধু বাইরে থেকে শান্তা বেগমের ডাক পড়ল কিছুক্ষণ পর, রাফা তোর মা কই? রান্না চাপাতে বল, তোর বাপ চাচার খিদে লাগবে না। রাফা রেগে মেগে দরজা খুলে তাদের মুখোমুখি দাঁড়ালো। বসার ঘরে তার বাবা, চাচি, চাচা সবাই বসে আছেন। রাফা গভীর স্বরে বলল, আম্মা অসুস্থ, তোমরা রান্না করো। লবণ বলে কম হয়, এত বছরে নাকি ভালো শিখতে পারেনি, তাই তোমরা রান্না করো আজ। নিজের ছেলের জন্য জান ফালা হয় বললে না, আজ ছেলের জন্য নিজের হাতে রান্না করে খাও। খবরদার ডিস্টার্ব করবা না বলে দিলাম, নইলে আজকে আমার চাইতে খারাপ কেউ হবে না। বাইরে তখন শোরগোল পড়ে গেল। রাবেয়া খাতুন জানেন রাফার রাগ কেমন, তাই তিনি কিছু বলতে পারেন না। রাফা ততক্ষণে দরজা বন্ধ করে দিয়েছে। নাসরিন বেগম তো আকাশ থেকে পড়লেন, তিনি প্রয়োজন ছাড়া রান্নাঘরে খুব একটা ঢোকেন না, সব শান্তা বেগমই সামলেছেন সবসময়। তিনি কাঁচুমাচু করে বললেন, মা আমি তো বড় মাছ কাটতে পারি না, আর এত মানুষের রান্না একলা আমার দ্বারা সম্ভব না। রাবেয়া খাতুন গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। তার বয়সী শরীরে কোন মশলা বাটা আর রান্না সামলানো যে কতটা কষ্টের সেটা আধ-মধ্য টের পেতে লাগবেন। আধা ঘন্টা পার হতে রান্নাঘর থেকে হাতা খুন্তি পড়া শব্দ আর দাদির হাঁসফাঁসানি শোনা যেতে লাগলো। রাত প্রায় 10টা। ডাইনিং টেবিলে শ্মশানের নীরবতা। রাজীব শেখ আর তার ছোট ভাই রায়হান শেখ থালা নিয়ে বসে আছেন টেবিলের সামনে। টেবিলে রাখা আছে বড় মাছের ঝোল আর ভাত। নাসরিন বেগম আর রাবেয়া খাতুন রান্নাঘর থেকে ঘামতে ঘামতে বের হলেন। ওনাদের রেশমি শাড়ির আঁচল আজ মশলায় মাখামাখি, কপালে বিন্দু বিন্দু ঘাম। এমন না যে রান্নাবান্না তিনি করেননি কখনো, বরং শান্তা বেগম থাকায় অনেক কম করতে হয়েছে রান্নাবান্না। সব কাজ তো শান্তা বেগম একাই করতেন। রাবেয়া খাতুন আজ প্রায় কত বছর পর রান্নাঘরে ঢুকছেন, হিসেব নেই বলা যায়, তাই অবস্থা নাজেহাল। রাফা আর শান্তা বেগম তখনও বের হয়নি। রাফা আজ নিজের টিউশনির টাকা বেঁচিয়ে টাকা দিয়ে মা আর তার জন্য কিছু খাবার অর্ডার দিয়েছে, আসবে হয়তো কিছুক্ষণের মাঝে। এদিকে রায়হান শেখ এক লোকমা ভাত মুখে দিয়ে থুথু করে ফেলে দিলেন। এ কি, ভাতে এক কাকড় কেন? আর মাছে তো আষ্টে গন্ধ ছাড়ছে, ধোয়া হয়নি ঠিক মতো। রাবেয়া খাতুন বিরক্ত হয়ে বললেন, তোর বউ তো ভালো মতো মাছ কাটবারই পারে না, আমি কি চোখে এত দেখি, যা পেরেছি করেছি। রাজীব শেখ মেয়ের রুমের দরজার দিকে এক পলক তাকালেন, উনি একদম শান্ত। তখনই কলিং বেল বেজে উঠল। রাফার চাচাতো বোন নিঝুম উঠে দাঁড়ালো দরজা খোলার জন্য, কিন্তু রাফাদের দরজা খুলে গেল তখন বের হলো। রাফা একবারও তাকালো না বাবাদের দিকে, বরং সোজা দরজার দিকে চলে গেল।
প্যান্ট থেকে কিছু খাবার অর্ডার করেছিল তার মায়ের জন্য। সেসবই এসেছে। হয়তো সে দরজা খুলে খাবারগুলো নিয়ে দরজা লাগিয়ে নিজের রুমে গিয়ে চলে গেল। পাখিরা হা হা করে তাকিয়ে রইল। চলবে।